ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক, আপনারা যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি পবিত্র ঈদ উল আজহার বিশেষ আয়োজন। প্রশ্ন হচ্ছে বিষয়বস্তু কী, মানে কোন বিষয়ে আমরা কথা বলবো। প্রশ্নের উত্তর হচ্ছে আমরা ঈদের সিনেমা নিয়ে কথা বলবো, আর যারা কথা বলবেন তারা সাধারণ মানুষ নন, তারা তারকা, আকাশের তারকার মতোই। যে দুইজন তারকা আমাদের মধ্যে উপস্থিত আছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে যার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি জিয়াউল রোশন। রোশন ভাই কেমন আছেন? আসসালামু ভাই, কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। এবার যার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি মন্দিরা চক্রবর্তী। মন্দিরা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। রোশন ভাই, এই ঈদের সিনেমা আপনার সর্দার বাড়ির খেলা। সর্দার বাড়িতে কী ধরনের খেলা হয় আমরা কিন্তু জানি না, আপনাকে একটু জানাতে হবে যতটুকু জানানো যায়। ছবিটির গল্প আসলে হোপফুলি যারা ট্রেলার টিজার দেখেছে ওরা কিছু রাজ করতে পেরেছে। খুবই ট্র্যাজেডি, ফ্যান্টাসি, রোম্যান্স, বা সেই সঙ্গে এই যে নাম সর্দার বাড়ির যে খেলা, এই নামকরণেরও একটা যথার্থ কারণ রয়েছে। সেটি নিশ্চয়ই মানুষ ট্রেলারে দেখেছে যে শুরুর দিকেই একটা চমৎকার একটা অঞ্চলকে ঘিরে সেখানকার যেই ঐতিহ্যবাহী যে খেলা, একটা মানে জীবন ঘনিষ্ঠ একটা গল্প উঠে এসেছে ছবিটির মাধ্যমে। আচ্ছা, এটা আমরা তো দর্শক দেখতে পাবে। পুরো আয়োজন জুড়ে কথা বলবো সেই সিনেমাটা নিয়ে। এখন আপনার সিনেমাটা নিয়ে যদি নীলচক্র, চক্র যদি হয় চক্রান্ত, তাহলে হয়তো বোঝা যায় যে থ্রিলার বা এই ধরনের কিছু একটা। তবু আপনার মুখ থেকে একটু শুনি। নামটার মানে হচ্ছে ইটস আ ব্লু সার্কেল। তো কম বেশি আমরা সবাই এটা নামটা শুনলে একটু নেগেটিভও ভাবা হয়, পজিটিভও ভাবা হয়, মানে কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা। তো আমাদের স্টোরির সাথে নামের মিলটা পারফেক্টলি ওয়েতে যায়, এর জন্য ডিরেক্টর দিয়েছে। আমার ডিরেক্টর হচ্ছে মিঠু খান। সো যেইভাবে স্টোরিটা পুরাটা ক্রিয়েট করেছে, আমার মনে হয় যে নীলচক্র পুরা এই জেনারেশনের উপর বেস করে বানানো হয়েছে সিনেমাটা। যারা এই জেনারেশনের ছেলে মেয়ে, স্কুল গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, যে সকল স্টুডেন্টরা আছে, আমি বলবো যে প্রত্যেকেরই আমাদের এই সিনেমাটা দেখা উচিত। কারণ একদমই এখনকার গল্প, এই প্রজন্মের গল্প। আর এটার মধ্যে আরও নানান দিক তুলে ধরা হয়েছে, শিক্ষামূলক আরও অনেক দিক আছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমি খুবই প্রত্যাশা রাখি সিনেমাটা নিয়ে, যে এটা একটা পারিবারিক সিনেমা, সেটাও আমি বলতে পারি, যে সকলে গিয়ে দেখতে যাবার মতো। না, সেটাই তো আমাদের প্রত্যাশা থাকে, কারণ একজন দুইজন করে সিনেমা দেখার যে যুগটা যখন আসলো তখন থেকে সিনেমা বিমুখ হয়ে গেল মানুষ। কিন্তু পরিবার নিয়ে যখন সিনেমা দেখতো তখন মানুষ সত্যিকারের অর্থেই সিনেমার দর্শক ছিল। রোশন ভাই, একটা সিনেমায় একজন হিরোকে বা হিরোইনকে যুক্ত করা হয় নানান দিক বিবেচনায়। আপনার জায়গায় অন্য কেউ থাকতে পারতো, আপনার কি মনে হয় আপনাকে কেন যুক্ত করা হয়েছিল এই সিনেমাটায়? টু বি ভেরি অনেস্ট, আমার যে কোনো ছবিতেই আমাকে নেওয়ার আগে আমি জিজ্ঞেস করি যে হোয়াই মি, মানে হোয়াই নট মানে আদার অ্যাক্টার্স। তখন মানে ওই স্বভাবত একটা প্রশ্নই আসে, যেটা সবসময় মানে সব ক্ষেত্রেই একজনকে যখন আমরা নেই তখন সেই গল্পের সঙ্গে সামঞ্জস্য বা সেই গল্পে সেই চরিত্রটায় হয়তো ইমাজিন করেছেন যে আমি এই চরিত্রটাতে আসলে তোমাকে দেখতে পাই। এটা আসলে নর্মালি ডিরেক্টরদের অ্যান্সার থাকে, এর বেশি এক্সক্লুসিভ কোনো অ্যান্সার আসলে খুঁজে পাই না বলার মতো। তো এটা আসলে স্বভাবতই একটু কিছুটা অ্যাকশন আছে, তবে সেটা আসলে মানে শহরে বেসড না, মানে আধুনিক কোনো অ্যাকশন ট্যাকশন না। যেহেতু খেলা একটা বিষয় আছে, খেলার সঙ্গে খেলা থাকলে দ্বন্দ্বও থাকে, তবে দিস ইজ নট দ্য মেইন থিম অফ দিস ফিল্ম। তারপরও হয়তো তাদের মনে হয়েছে যে অ্যাকশন নির্ভর, তারপর খেলা, হাবিজাবি অনেক কিছু আছে এখানে, যেগুলো আমাকে দিয়ে হয়তো প্রপারলি করানো যাবে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল যে গ্রামের চরিত্রে আমাকে কেউ নিত না, সবাই শুধু রিজেক্ট করে যে না, রোশনকে গ্রামের চরিত্রে যায় না। I wanted to actually prove myself যে I can play the role of any rural character. তো সেই জিনিসটা আলহামদুলিল্লাহ আই ট্রাইড মাই বেস্ট, এবং মানে আমার পুরো টিম মানে হ্যাজ বিন স্যাটিসফাইড যে না, অ্যাকচুয়ালি মানে এখন থেকে তোমাকে গ্রামের চরিত্রে সবাই ভাববে যে না, রোশনকে নিয়ে এরকম চরিত্র করা যেতে পারে। মন্দিরা, আপনার প্রথম সিনেমা যেটা আমরা দেখেছি এক ধরনের আপনি ছিলেন, কিন্তু এই সিনেমায় আপনাকে অন্য ধরনের মনে হচ্ছে এখন পর্যন্ত আমরা যা যা দেখেছি সেখানে। এই যে নিজেকে ভাঙা, এই ভাঙার সুযোগ হয়তো সবার ক্ষেত্রে হয় না, কারণ আমরা দেখেছি একজন অভিনেতা বা অভিনেত্রী যখন এক ধরনের চরিত্র করতে থাকেন তাকে এই ধরনের চরিত্রেই ডাকা হয়, খুব বেশি পরিবর্তনের সুযোগ দেওয়া হয় না। আপনার ক্ষেত্রে সেটা হয়েছে, কেন হয়েছে বলে আপনি মনে করেন? সত্যি কথা বলতে আমি নিজেকে অনেক লাকি মনে করি, কারণ
আমি আসলে অনেকটা দিন ওয়েটও করেছি। এতটা দিন ওয়েট করার পর আমি নিজেকে কাজল রেখার মাধ্যমে সবার সামনে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি এবং খুবই ভালোবাসা পেয়েছি মানুষের আসলে। তো কাজল রেখা থেকে নীলচক্র দুটো পুরা একদম দুটো আলাদা জনরার মুভি। নীলচক্র পুরো এ জন্মের, কাজল রেখা পুরা 400 বছর আগের। সো মানুষ অলরেডি আমাকে দেখে ফেলেছে কাজল রেখা আমি কিভাবে অ্যাক্টিং করেছি, কাজল রেখায় কিভাবে সব কিছু করেছি। সো নীলচক্রটা হচ্ছে পুরো এই প্রজন্মের একটা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রাইমা। সো তার লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস যায়। আর রাইমা ক্যারেক্টারটার সাথে মিল হচ্ছে আমি যেহেতু নৃত্যশিল্পী, সো রাইমাকেও দেখানো হয়েছে নৃত্যশিল্পীর ক্যারেক্টার, যে সে একজন শিক্ষক। আর তার লাইফ নিয়ে আসলে প্রচুর ট্র্যাজেডি যায় তার মধ্যে, যেমনটা মানে আমাদের চারপাশে হচ্ছে। মানে আমাদের মেইন গল্পটা হচ্ছে স্টোরি লাইন যে এই প্রজন্মের যারা ছেলে মেয়েরা আছে, যারা হচ্ছে প্রচুর পরিমাণে লাইক অল্প টাইমে কিভাবে ভাইরাল হওয়া যায়, অল্প টাইমের মধ্যে কিভাবে ফেম পাওয়া যায়, যেটা যে কোনো বইয়ের মাধ্যমে হোক, সেটা ভিডিওর মাধ্যমে হোক, টিকটকের মাধ্যমে হোক, নানানভাবে হোক, সেটা অঙ্গভঙ্গি করে হোক, নেচে হোক, গিয়ে হোক। সো এইটার পিছন সাইডটা অ্যাকচুয়ালি কী হতে পারে, বা ভাইরাল অনেক মানুষের নানান সাইড থেকে হচ্ছে, তো এটার পিছনের অন্ধকার সাইডটা আমরা আমাদের সিনেমার মাধ্যমে তুলে ধরেছি, যে একটা ব্যাড সাইডও আছে আবার একটা গুড সাইডও আছে। তো প্রত্যেকটা সাইডই আমাদের সিনেমার মধ্যে দেখানো হয়েছে। রোশন, একটা ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পায়, নিজের হয়তো একটা থাকে, অন্যদের বাকিগুলো। আপনি যখন ছোট ছিলেন তখন তো অবশ্যই দেখেছেন কতগুলো সিনেমা মুক্তি পেত একটা ঈদে, আমরা সেগুলো দল বেঁধে দেখতাম, আপনিও দেখতেন নিশ্চয়ই। এখন কি করেন, শুধু নিজেরটা দেখেন কিনা? আমি ছুটির ঘন্টা নামে একটা সিনেমা ছিল, ওই সিনেমাটা আমি ফার্স্ট টাইম হলে গিয়ে দেখেছিলাম। এরপর আমি সিনেমা দেখি 2015-এ, মানে হচ্ছে অলমোস্ট একটা লম্বা সময়। সিনেমা আমি বাসায় বসে দেখতাম, নেটফ্লিক্সে, ইউটিউবে, এই জিনিসগুলোতে, এই প্ল্যাটফর্মগুলোতে বেশি সিনেমা দেখা হতো। এখন তো যথেষ্ট অনেক রকমের প্ল্যাটফর্ম বের হয়েছে, ওটিটি স্পেশালি। তবে সিনেমাটাকে সত্যি বলতে কি, মানে সিনেমার সঙ্গে আমার যে কানেকশনটা অনেকটা অ্যারেঞ্জ ম্যারেজের মতো আর কি। মানে লাইক হচ্ছে আগে প্রেম ছিল না, প্রেমটা পরবর্তীতে হয়েছে। আর যেহেতু আমার ইন্টেনশনালি সিনেমাতে আসা না, এটা একটা ইট ওয়াজ লাইক অ্যান অ্যাক্সিডেন্ট, যেটা আসলে খুবই আমি বুঝে ওঠার আগেই 3 থেকে 4 ঘন্টার মধ্যে ঘটনাটা ঘটে যায় আর কি। আমার ফার্স্ট যে মুভিটা ছিল রক্ত, ওটাতে আমাকে যখন অফার করে, দ্যাট ওয়াজ জয়েন্ট ভেঞ্চার ফিল্ম, কলকাতা বাংলাদেশের। মানে মানে আমাকে 5টার সময় আজিজ ভাই নক দিয়েছে, আমাকে চিনে না, আমিও আজবেকে আমি চিনতাম, কিন্তু আমাকে আজবে চিনতেন না। স্যার একটা ছবি সামনে পড়লো, বলেছি একটা অফিসে আসো, একটা মিটিং করবো। তা আমিও বুঝলাম না যে কেন, যেহেতু সিনেমার মানুষ সিনেমার জন্য হয়তো ডেকেছেন, কিন্তু আমি ভাবতে পারিনি যে একটা জয়েন্ট ভেঞ্চার ফিল্মে লিড কাস্টিং হিসেবে আমাকে ডেকেছে। সেখানে 10 মিনিট কথা বলে সিনেমা চুক্তিবদ্ধ হয়ে যাওয়া। সো ওই ফার্স্ট মুভিটা করার আমার মনে হয়েছে, মানে সিনেমার সঙ্গে আমার প্রেমটা গড়ে নিতে কমপক্ষে আমার 1-2টা সিনেমার সময় লেগেছে। অ্যান্ড 4-5টা সিনেমার পরে হয়তো আই স্টার্টেড টু ফিল যে আই এম অ্যাক্টিং, আই এম অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যাকচুয়ালি মাই প্রফেশন ইজ অ্যাক্টিং। অ্যাকচুয়ালি প্রতিটা সিনেমা থেকে আমরা শিখি, প্রতিটা চরিত্র থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে, দেশি বিদেশি। এবং আমি যেহেতু অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ডে আমি ছিলাম না, সো সিনেমা আসার পরে আমি যখনই আমার সিনেমাতে যখন কোনো সিনিয়র অ্যাক্টরদেরকে পাই, আমি সারাক্ষণ নানান রকম প্রশ্ন করি এবং ওনাদের কাছ থেকে আসলে একটু আহরণ করা ট্রাই করি যে হোয়াট ইজ অ্যাক্টিং, হোয়াট ইজ অ্যাক্টরস প্রিপারেশন, মানে হাউ ডু ইউ অ্যাক্ট, মানে হোয়াট ইজ দ্য সাইকোলজিক্যাল স্টেট অফ অ্যাক্টিং। তো এই বিষয়গুলোকে আসলে আমি একটু রপ্ত করার চেষ্টা করছি আর কি। বাট মনে হয় যে স্টিল আই এম ভেরি অ্যামেচার। অ্যাক্টিং আসলে অ্যাক্টর হওয়াটা আসলে অনেক বড় একটা কিছু, এবং এটা শেখার জন্য আমাকে এখনো আই হ্যাভ টু স্ট্রাগল আ লট। মন্দিরা, আপনি সিনেমায় অভিনয় করছেন, কিন্তু আপনার মতো অনেকেই হয়তো অভিনয়টা শুরু করেন নাটক থেকে, টেলিভিশনে, মঞ্চে, কিন্তু আপনি চলচ্চিত্রের জায়গাটায়, এত বড় একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, অথবা দর্শকের মনে ইতিমধ্যে ঢুকে গেছেন। আপনার প্রস্তুতিটা কেমন ছিল, অথবা আপনি সিনেমার সঙ্গে কতটা ছিলেন? কোনো প্ল্যানই ছিল না, কারণ আমি তো ছোটোবেলা থেকে নৃত্যশিল্পী ছিলাম। আর যখন আমি রিয়েলিটি শো থেকে শিরনাচিয়ে থেকে বের হয়েছি 2012-এ, তো তারপর থেকে, তখন অনেক ছোট ছিলাম, তো তখন থেকে অনেক সিনেমার অফার পেয়েছি, অনেক ভালো ভালো সিনেমার অফার পেতাম, কিন্তু ফ্যামিলি থেকে বলতো যে আর একটু বড় হোক বা তারপরে ভাবো। তো যখন অনেক ভালো একটা সিনেমার অফার পেয়েছিলাম, সেলিম ভাইরি, গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নজাল, তো ওটা অডিশন দিয়ে আমি ঠিকও গিয়েছিলাম। তো ফার্স্ট হচ্ছে আমার একটা সিনেমা যে ভালো লেগেছে বা করতে পারি, কারণ এর
আগে প্রচুর সিনেমার অফার এসেছে কিন্তু আমি করিনি। কিন্তু সামহাও আমার তখন এইচএসসি পরীক্ষা ছিল, এই জন্য আমার ফ্যামিলি থেকে আবার বললো যে না তুমি এখন করো না, আগে পড়া তারপরে হচ্ছে সিনেমা। আমি লাইক ওকে, তারপরে ওটাও বাদ দিয়ে দিলাম। তারপরে সিনেমা আমি টুকটাক প্রচুর কাজ করা হয়েছে, আমার নাটকে, টিভিসি, অফিসে প্রচুর কাজ করেছি, কিন্তু সিনেমা নিয়ে আমার কখনো মাথায় আসেনি যে আমি কখনো বড় পর্দায় কাজ করব, মানে কখনো না। মানে মানুষ একটু ভুলবশত ভাবে না যে আমি বড় পর্দায় কাজ করবো, নায়িকা হবো, কখনোই আসেনি। কিন্তু আমার ফ্যামিলি, আমার বেসিক্যালি আমার মা, আমার রিলেটিভস, এরা সবাই চাইতো যে আমাকে বড় পর্দায় দেখতে, অলওয়েজ আমাকে খুব ইন্সপায়ার করতো যে তুমি কেন কাজ করো না, কেন বড় পর্দায় কাজ করছো না, ট্রাই করো, দেখো কি হয়, পারো কি না, চেষ্টা করো। সো এরকম যখন ওরা কন্টিনিউসলি বলতে থাকলো, আমার মনে হলো যে একটা টাইমে গিয়ে যে না, যখন এত বছর ধরে বলছে, আমার তো একটু ভাবা উচিত এটা নিয়ে। মানে কারোর সাথে মিটিং করার আগে, খোঁজ খবর নেওয়ার আগে থাকে না যে ওকে ফাইন আমি সিনেমা করতে চাই, আমাকে তো ঘরে এসে কেউ সিনেমা দিয়ে যাবে না, রাইট? কিন্তু ব্যাপারটা এরকমই হয়েছে। ওই মোমেন্টেই হচ্ছে 2019-20 সালে সেলিম ভাই হঠাৎ করে একটা আমাকে কাজল রেখার অফার দিল যে আমি করব কি না। সো তারপরে তো হয়েই গেল। তো এইভাবে আসলে আমার শুরুটা। সর্দার বাড়ির ছেলে, আপনার ভূমিকাটা আপনি বললেন যে গ্রামীণ পটভূমির, তবু আরেকটু যদি বলা যায়। শুধু একটা কথা বলতে পারি যে আমাদের একটা গানের শ্যুট করতে গিয়ে আমাদের টেকনিশিয়ানদেরকে মানে চোখ ভিজে যেতে দেখেছি আমি। সো মানে ওদের ওদের মানে ওরা ফিল করছিল যে মানে ওরা এসে বলছিল যে আমরা গল্পে এতটাই ঢুকে গেছি, আমাদের মনে হচ্ছিল যে আসলে সিনেমাটা আমরা সামনে দেখছি। আমি আর বুবলি যখন পারফর্ম করছিলাম একটা গানে। সো যারা ছবিটা দেখবে ডেফিনেটলি কিছু না কিছুটা নিয়ে দর্শক সিনেমা হল থেকে বেরোবে, এতটুকু বিলিভ করি। রোশন বললেন তার অভিজ্ঞতার কথা, যে তার চোখ ভিজে গিয়েছিল একবার। আপনারও নিশ্চয়ই এরকম হয়েছে, কখনো হেসেছেন, কেঁদেছেন, একটু জানতে চাইবো। আসলে নীল চক্রে আমার ক্যারেক্টারটা যেটা ছিল, আমি যেটা রাইমার ক্যারেক্টারটা প্লে করেছি, ওখানে ক্যারেক্টারটা ঢুকতে একটু টাইম লেগেছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, হুট করে আমি তো মন্দির, আমি তো রাইমা নই, তার লাইফটা আমি লিড করছি না। কিন্তু ঢুকে যাওয়ার পর আমার কাছে খুব স্মুথ লেগেছে, কোনো অসুবিধা আসলে হয়নি, কারণ যেহেতু ক্যারেক্টারটা এই জেনারেশনের মেয়ে। আর শুটিং থেকে শুরু করে যখন শুটিং চলছিল না, সব কিছুতে আমরা এত আনন্দে ছিলাম, কারণ আমাদের যে কো অ্যাক্টর ছিল, বাবু ভাই থেকে শুরু করে শুভ ভাই, উর্বি, আরও যারা যারা ছিলেন, মানে সবাই এত প্রাণবন্ত। মানে আমার কাছে অলওয়েজ মনে হতো যে আমি কোনো একটা পিকনিকের স্পটে আসছি, মাঝে মাঝে একটু কাজ হচ্ছে, তো কাজ মনে হচ্ছিল না, মানে আমরা একটু অ্যাক্টিং করে আবার আমরা আমরা পিকনিক করতে আসছি, এই মানে হই হুল্লোড় এরকম একটা অবস্থা। সব কিছু মিলে খুব গুড মেমোরিজ, ব্যাড মেমোরিজ কিছু নেই আমার। আচ্ছা, এই যে খারাপ স্মৃতি থাকে, একজন শিল্পীর জীবনে স্ট্রাগল থাকে, সেই খারাপ স্মৃতিটা স্ট্রাগলের অংশ থাকে। এমনও আমরা দেখেছি যে শুরুর দিকে কোনো হিরোকে হয়তো অবহেলা করা হয়, মানে প্রতিষ্ঠিত হওয়ার আগে। আপনার শুরুর দিকে এই ধরনের কিছু ছিল কিনা, অথবা আপনি তো বললেন যে আপনাকে ডেকেছে, কাজটা হয়ে গেছে, আপনি বুঝে ওঠার আগে, কিন্তু আপনার কোনো জায়গায় গিয়ে মনে হয়েছে কিনা যে আসলে এই জায়গাটা যে আসলেই কঠিন, সেটা কখনো ফিল করেছেন কিনা? আমি আসলে প্রথম আমার ফার্স্ট যে মুভিটা ছিল রক্তের শুটিং হয়েছিল কলকাতার আউট অফ কলকাতা, তারপর হচ্ছে কালিম্পং, দার্জিলিং, মানে অনেকগুলো সিটিতে অনেকগুলো লোকেশনে কাজ হয়েছে। বাংলাদেশে তো আনলিমিটেড প্লেসে শুটিং হয়েছে, আর ওখানে টেম্পারেচারও যথেষ্ট অনেক বেশি ছিল। ওই গরমে আমি আর পরিমণি একসঙ্গে শ্যুট করছিলাম আর কি ওখানে। অ্যাকশন ফিল্মের আর অ্যাকশন দৃশ্য ধারণ হচ্ছিল আর কি। অবহেলা ঠিক না, মানে আমি যে নিউ কামার, নতুনদেরকে সবাই খুব জ্ঞান দেয়। আলাদা হচ্ছে যিনি আমাকে খাবার দেন, সেও জ্ঞান দিয়ে যাচ্ছে যে এইভাবে শটটা দিবা। তো আমি বললাম যে ওকে, মানে এখন বিষয়টা হচ্ছে আমিও নতুন, তারাও নতুন একজনের পাইছে, তো যথেষ্ট সবসময় তার সুযোগ হয় না, নলেজ চারিদিক থেকে নিচ্ছিলাম। মাঝে মাঝে ওই যে প্রচন্ড রোদে কাজ করছিলাম, কাজ করার সময় বলছিলাম যে এই ছাতা লাগবে, মানে কেউ যেন ভাবতেই দিচ্ছে না, তো ছাতা দরকার, এত রোদ, আমি কাইন্ড অফ সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, এত রোদ ছিল ওখানে। তাও আবার ডকেটের উপরে তো যে লোহার পাত যেহেতু থাকে, সেখানে অনেক প্রচন্ড গরম। তো ওই দিনটা যথেষ্ট রকমের কেন জানি ছাতা পাচ্ছিলাম না, মানে ছাতা, তারপর হচ্ছে আরো অনেক কিছু দরকার, সেটা বলতেই সাহস পাচ্ছিলাম না যে আমাকে একটু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন। সেকেন্ডেতে যখন অ্যাকশনের দৃশ্যগুলো খুব ভালো করতে শুরু করলাম, মানে ফর দ্য সেক অফ জোকস, দুজনে এসে দুদিক থেকে আমাকে খাওয়ানো স্টার্ট করে দিল। হিরো এত ভালো করছে অ্যাকশন, তো আমি আসলে বুঝলাম যে এখানে ভালো করাটা ইম্পর্টেন্ট। তো এই ধরনের আসলে অনেক ইন্টারেস্টিং মেমোরিজ রয়েছে। আচ্ছা মন্দিরা,
একটু গানের প্রসঙ্গে যাই। একটা চলচ্চিত্রে গান থাকে খুব গুরুত্বপূর্ণ জায়গায়। আপনার এই সিনেমাটায় অর্থাৎ নীলচক্র একটু অ্যাকশনধর্মী সিনেমায় আসলে গানের প্রাধান্য আমরা কম দেখি, কিন্তু এখানে কতটা প্রাধান্য আছে? একটা র্যাপ সং আছে আর একটা রোমান্টিক সংও আছে। সো দু ধরনের আরও 2-3টা গান আছে, সব মিলিয়ে আর কি। সো দর্শকরা ভালো মতো এনজয় করবে, আই থিঙ্ক যে অনেক রকমের গান পাবে তারা। আচ্ছা, সর্দার বাড়ির খেলা মানে শুধু খেলাটাই আছে, লাঠি খেলা হোক ইত্যাদি ইত্যাদি, গানের বিষয়টাকে It's a কতটা part of প্রাধান্য দেওয়া beginning, হয়েছে? basically. মানে ওই খেলা নিয়েও একটা গান আছে। তবে আসলে খেলা তো আসলে মূল থিম না, আমি এটা আগেও বলেছি। যেটা মূল থিম না সেটাই আমি বারবার বলছি আর কি। সর্দার বাড়ির খেলা আছে, আই ওয়াজ এ প্লেয়ার, এবং মানে ওই গ্রামের খুব একজন পারদর্শী লাঠি খেলোয়াড়। কিন্তু গ্রামীণ যে রাজনীতিগুলো বা ভিলেজ পলিটিক্স বলি, এই বিষয়গুলো আছে। বিষয়টা হচ্ছে একেবারে যে বাস্তবতার নিরিখে গল্পটার তৈরি হয়েছে, ব্যাপারগুলো এরকম না, বাস্তবতাও রয়েছে, আবার সেই সঙ্গে কাল্পনিক অনেক কিছু এখানে স্থান পেয়েছে। সিনেমাটিক ডেফিনেটলি, যেহেতু একটা সিনেমা, গল্প তো আসলে সবসময় যে জীবন ধর্মী হয় তা কিন্তু নয়। কখনো কখনো আমাদের গল্প আমাদের জীবনের বাইরে এক কাল্পনিক মানে কোনো বিষয়ের সঙ্গেও হয়তো কানেক্টেড হতে পারে, তবে সেটা দেখে হয়তো আমরা জীবনের সঙ্গে মেলাতেও পারি, হয়তো বা কারো জীবনের সঙ্গে ঘটেও যেতে পারে। বাট আমি যেটা বলছি যে মানে হয়তো জীবনের সঙ্গে 20% মিল পাওয়া যেতে পারে, বাকিটা কাল্পনিক। একটা সিনেমায় অনেক কিছু থাকে, গান থাকে, মারামারি থাকে, আরও ইমোশন থাকে। তবু নির্দিষ্ট করে যদি আপনি কিছু বলেন যে এই বিষয়টা আমাকে অন্যভাবে আন্দোলিত করেছে অথবা একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই। আমি যে গানে আসলে আছি শুভ ভাইয়ের সাথে, ওখানে একটা মেমোরিজ আমি শেয়ার করতে পারি। গানটা রোমান্টিক, আর ওখানে আসলে মানে ক্যারেক্টারটা এমনভাবে দেখানো হচ্ছে, হুট করে যদি কেউ শুধু গান দেখে, সিনেমা না দেখে, তাহলে মনে করবে যে মানে এখানে কি হচ্ছে, মানে কার সাথে কার প্রেম হচ্ছে বা কে পছন্দ করছে, মানে একটু কনফিউজ হয়ে যাবে যে একতরফা কি মেয়েটাই ভালোবাসছে, ছেলেটা এরকম রোবোটিক কেন, এরকম সামথিং ভাবতে পারে। কিন্তু মজার একটা কাহিনী হচ্ছে, যখন আমাদের গানের শুটিং হয়েছে, এটা হচ্ছে 300 ফিটে হয়েছিল। আগের বছর যখন আমরা শুটিং করি, তখন আপনার হয়তো খেয়াল আছে, আগের বছর প্রচুর শীত পড়েছিল ওই টাইমটাতে। তো রাত 3:30 নাগাদ আমাদের শুটিং হয়েছে। শুটিংটা ছিল যে রাস্তার উপরে বাইকে করে, আমাদের একটা সিন, মানে ম্যাক্সিমাম সিন হচ্ছে বাইকে করে। শুভ ভাইয়া বাইক চালাচ্ছে, আমি তার পিছে বসে আছি। তো ইউনিট থেকে শুরু করে সবাই, মানে যারা ওখানে ছিল, যেহেতু এত পরিমাণে শীত, সবাই শীতের কাপড় টাপড়, কান টুপি, হাত মোজা পরে এটা অস্থির। শুভ ভাইও হুডি টুডি পরা, মানে সব কভার করা। আমি একটা পাতলা শিফন শাড়ি পরা, স্লিভলেস পরা, এইভাবে খুব সুন্দর করে বাইকের উপরে বসে আছি, এবং বাইকটা ফুল স্পিডে চলছে নন স্টপ। আর আমি মানে বরফ হয়ে যাব না কি হয়ে যাবে আমি বুঝতে পারছি না, এবং এটা এতক্ষণ ধরে সিনটা যাচ্ছে কন্টিনিউয়াসলি। সো আমি একটা টাইমে বললাম যে আমি একটু রেস্ট চাই, নয় আমি মনে হয় পারবো না, মনে হয় মানে অসুস্থ হয়ে যাবো, সামথিং লাইক দ্যাট। কিন্তু একটা মোমেন্টে আমি যখন ফার্স্টে পুরোটা এরকম শুটিং চলতে থাকে, তখন আমাকে 5টা মিনিট ব্রেক দেওয়া হয়। ব্রেক দেওয়ার পর আমি চিন্তা করছিলাম যে আমি কী করবো, মানে এত পরিমাণে শীত, একদম পাতলা একটা কাপড় পরে, তুমি বুঝতে পারছো? তো ওইখানে আমার কাছে তখন মনে হচ্ছিল যে না, মানে আমার কাছে এত খারাপ না। তখন আমি চিন্তা করছিলাম, আমরা যখন সিনেমা দেখি, বলিউডের সিনেমা, হলিউডের সিনেমা, আমরা সেটা দেখে অনেক ইন্সপায়ার হই। তো তারা যদি বরফের দেশে গিয়ে শ্যুট করতে পারে এত কষ্ট করে, তাহলে আমি কেন এই ঠান্ডায় শ্যুট করতে পারছি না? আমি ওকে ফাইন, এখন কোনো ঠান্ডা নেই, এখন আমার ঠিকঠাক মতো গানের শুটিংটা শেষ করতে হবে। সো আমি আবার গিয়ে পুরাটা শেষ করেছি। তখন আমার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে যে এখন কোনো ঠান্ডা নেই, খুব গরম ওয়েদার। আচ্ছা, এটা কি তো বলে চরিত্রে ঢোকা। হ্যাঁ। আচ্ছা রোশন, আপনি যখন রক্তে অভিনয় করেন, তখন অনেকটা না বুঝেই অনেক কিছু করে ফেলেছেন। অর্থাৎ সিনেমা বিষয়টা কি সেটা মনে হয় আর একটু সময় নিয়ে অনেকগুলো জুতার তলা ক্ষয় করে যদি আপনি পেতেন, হয়তো ধারণার আরও পাকাপোক্ত হতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু আপনার দৃষ্টিতে নিশ্চয়ই রক্তের রোশন এবং সর্দার বাড়ির খেলার রোশন একটু পার্থক্য আছে আপনার দৃষ্টিতে, একটু শুনি পার্থক্যটা কেমন? সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে 8 বছর আগে পড়েছে, আর তো ডেফিনেটলি অনেক অ্যামেচার এবং ম্যাচুরিটির অনেক একটা বিশাল তফাৎ রয়েছে। আর সত্যি বলতে আমার ওই চরিত্রটাও অনেকটা অ্যামেচারে ছিল, মানে একটু ইমেচিওর টাইপের ছিল, যেখানে আমার একটু চাইল্ডিশ ব্যাপার স্যাপার থাকে সিনেমাটা। আপনারা যারা দেখেছে আসলে তারা বলতে পারবে। ইনফ্যাক্ট আমার এখনো পর্যন্ত সবচেয়ে ফেভারিট যে একটা সং, রোমান্টিক সং, জানতে যদি চাও, যে গানটা, ওটা কলকাতা এবং মানে বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আর
ওই গানটার মধ্যে আসলে আমাকে খুব চাইল্ডিশ একটা ক্যারেক্টার দেখা গেছে, যে অনর্থক লাফালাফি করছে, মানে কাইন্ড অফ প্রেম হলে যে তো ছাতা নিয়ে মানে সাডেনলি একটা মানে যে মানুষটাকে অনেক বেশি ভালোবাসি তাকে পেলে যে একটা ইয়ে থাকে। তো বিষয় হচ্ছে যে এখন বর্তমানে তো অনেক মাঝখানে তো অনেকগুলো কাজ করা হয়ে গেছে, এর মধ্যে আমার সবচেয়ে বেশি আমি কমফোর্ট ফিল করে হচ্ছে অ্যাকশন ধর্মী কাজগুলোতে। বর্তমানে ডেফিনেটলি আমাকে ওই অ্যাকশন ধর্মী জায়গাটাই দর্শক বেশি আবিষ্কার করছে, এবং সে সুবাদে তো ডেফিনেটলি ওই চাইল্ডিশ ব্যাপারগুলোতে এখন আর থাকার কোনো অবকাশ নাই। তো এখন তো ডে যাচ্ছে, ম্যাচুরিটি আরও বাড়ছে, এটা আসলে মনে অজান্তেই হয়তো বেড়ে যায়। বা অনেক সময় এই কথাগুলো আপনি যেটা বললেন এটা অনেকে হয়তো সামনাসামনি বলে যে তখনকার চরিত্র আর এখনকার মধ্যে কত তফাৎ। কাজল রেখার মন্দিরা আর হচ্ছে নীলচক্রের মন্দিরা, যে সিনেমা দুটো দেখেনি তারাও বুঝবে যে আলাদা মন্দিরাকে পাবে। আপনার কমফোর্ট ফিল করার বিষয়টা থাকতেই পারে যে আপনি কোন চরিত্রে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন আর কোন চরিত্রে একটু কম স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, এমন কিছু ছিল কিনা, নাকি দুইটাই আপনার কাছে ভালো লেগেছে? এখন আমার কাছে দুটোই ভালো লাগছে। যখন আমি কাজল রেখা করেছিলাম, যখন আমি স্ক্রিপ্ট পাই আর সেলিম ভাই যখন আমাকে বলে কিভাবে করতে হবে, কাজল রেখা আসলে ক্যারেক্টারটা কি, তার কি কি কাজ করণীয়, যখন আমি সব শুনলাম, শুনে মনে হলো যে এটা কি আমাকে দিয়ে সম্ভব, মানে ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ ওখানে যে যে সিন ছিল এটা আমি কখনো কোনো দিনও করিনি। আসলে আমার সত্যি কথা বলতে আমি এতটা বড় হয়ে গিয়েছি, আমার গ্রামের বাড়ি নেই আসলে, আমার হোম টাউন খুলনায়, বাট খুলনা আমার যেখানে বাড়ি সেটা প্রপার সিটি। তো গ্রামের যে বিষয়টা, যে ধুধু মাঠ, তারপরে হচ্ছে নদী পুকুর থাকবে, এরকম যে ভাইবটা আমরা পাই ওরকম আমি কখনো পাইনি, খুব কম দেখেছি। মানে কোথাও যদি ঘুরতে যাই এরকম ব্যাপারটা। তো আমার কাজল রেখায় যেটা হয়েছে যে এরকমই সিন বেশি ছিল, যে চড়ে হাঁটতে হবে, অর্ধেক শরীর ডুবে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার নদীতে ঝাঁপ দিতে হবে। তো এরকম যখন আমি সিন এক একটা ধরে পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটা কিভাবে করব, আর আমি তখন সাঁতারও জানতাম না, সেটা আমার শিখতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে যখন কাজল রেখা কাজটা হয়ে গেল এবং দর্শকরা এত পরিমাণে পছন্দ করলো পুরো সিনেমাটা, তারপর আমাকে, আর কাজল রেখা করার সময় আমি আসলেই অনেক কষ্ট করেছি। আমাদের টোটাল 7 মাস শুটিং হয়েছে। সো সব কিছু মিলিয়ে মানে ওইভাবে লুক করা, আর যখন আমাদের শুটিং হতো আমার এখনো মনে আছে, প্রত্যেকটা কো আর্টিস্ট অনেক পরে কল টাইম থাকতো, সবার আগে আমার থাকতো, তো ভোর 6টা নাগাদ। কারণ কাজল রেখার যে চুল ছিল ওটা করতে 1.5 ঘন্টা লাগতো, মানে প্রচুর পরিমাণে আমার আলগা চুল পরে এক্সটেনশন পরে কোমর অবধি রাখা হয়েছিল। কারণ ওখানে একটা ডায়লগ অলওয়েজ বলতো যে পান পাতা মুখ দীঘল কালো চুল, সো ওই ভাইবটা অলওয়েজ কাজল রেখার মধ্যে ছিল। তো ওরকম তো মন্দির অ্যাকচুয়ালি না, তো কাজল রেখা হয়ে ওঠাটা যেহেতু আমার ফার্স্ট ফিল্ম, তো সব কিছু মিলে আমার জন্য অনেক টাফ ছিল। কিন্তু যখন শেষ হলো এবং দর্শকের আমি যে পরিমাণে রেসপন্স আর ভালোবাসা পেয়েছি, আমার কাছে মনে হয় যে আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর নীলচক্রটা আমার জন্য একটু ইজি ছিল, যে আমি একটু আগেও বলেছি এই জেনারেশনের গল্প একদমই একটা এখনকার একটা মেয়ের একটা লাইফ দেখানো হয়েছে। সে হচ্ছে ভার্সিটি কমপ্লিট করে তার একটা নাচের স্কুল আছে, তার বাবা নেই, সেই পুরা তার বোন তার মাকে হ্যান্ডেল করে, সে সব কিছু মেনটেন করে, তার উপর থেকে তার অনেক ঝড় যায়। তো এটা আসলে কয়েকদিন রিহার্সাল করে বা রাইমার চরিত্রে ঢুকতে আমার মানে কাজল রেখে যে কষ্টটা করতে হয়েছে এটাতে অনেকটা সহজ ছিল। কিন্তু আমি বলবো দুটোই আমার চরিত্র আমার কাছে অনেক প্রিয়, আমার ফেভারিট। রোশন, একটা সিনেমার অফার যখন আসে প্রথমে কিন্তু গল্পের বিষয়টা আসে। আমরা এমন দেখেছি যে কোনো একটা গান যখন গীতিকারের কাছে আসে, সুরকারের কাছে আসে, তখন সুরকার নানা রকম পরিবর্তন দেন, শিল্পীর কাছে গেলে আরেকটু পরিবর্তন দেয়, এই লাইনটা একটু চেঞ্জ করা যায় কিনা। সিনেমার গল্প, বিশেষ করে সর্দার বাড়ির খেলার গল্প যখন আপনার কাছে আসলো, আপনার কাছে মনে হয়েছে কিনা যে আরেকটু ভালো হতে পারতো, অথবা কোনো কোনো জায়গায় একটু পরিবর্তন দরকার ছিল, নাকি প্রথম শোনাই বলেছেন যে প্রথম শোনাতে আসলে আমি কোনো কিছু না চিন্তা করে হ্যাঁ বলে দিয়েছি। আর প্রথমে আমি ওই যে বললাম না যে গ্রামের তো চরিত্র একটা বিষয় আছে এবং খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র, সেখানে আমি গল্পটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে গল্প আমার কাছে কিভাবে আসলো। ঠিক আছে, আমি তখন জানতে চাইলাম যে আসলে এই ধরনের চরিত্রগুলো তো অলরেডি পরীক্ষিত বেশ কয়েকজন অ্যাক্টর আমাদের আছে, তাদের কাছে গেছে কিনা। তখন শুনলাম যে না, একদম শুরু থেকে পরিচালকের আমাকে পছন্দ ছিল এবং উনি চেয়েছে, আমি যখন জিজ্ঞেস করলাম যে গ্রামের চরিত্রে তো কেউ আমাকে ট্রাস্ট করে না, আপনি কিভাবে সেই চিন্তাটা করলেন, আমাকে তখন উনি বললেন যে না, আমি আপনাকে দিয়ে দেখাবো।
তখন আমি আই টোল্ড হিম যে আই এম সো গ্রেটফুল টু ইউ, এবং আপনি যেহেতু আমার উপর ট্রাস্ট রেখেছেন, ইনশাল্লাহ আমি আপনার সেই বিশ্বাসকে কখনো নষ্ট হতে দেব না। তো সেইভাবেই আসলে ওই সিনেমার সাথে কানেক্টিভিটি, এবং গল্পটা শুনে জাস্ট আই ফেল্ট লাইক ওয়াও, মানে সাচ এ ওয়ান্ডারফুল স্টোরি। মানে আই ফেল্ট লাকি যে এই ধরনের একটা চরিত্র বা এই ধরনের একটা গল্প আমি ইনভলভ হতে পেরেছি, বা এই ধরনের একটা গল্পে কাজ করতে পেরেছি। সো আনাম জামান হচ্ছে বেসিক্যালি হি ইজ দ্য রাইটার, অ্যান্ড হি ইজ এ ভেরি ফেমাস রাইটার। উনি সচরাচর একদম মানে অ্যাজ ইউজুয়ালি সব যে সিনেমা লিখেন তা নয়, ওনাকে যারা মানে সাহিত্যের সঙ্গে ইনভলভ আছে তারা খুব ভালো ছিলেন। সো মানে হি অ্যাকচুয়ালি রোড দিস ওয়ান্ডারফুল, এবং সিনেমার শুটিংয়ের সময় প্রতিটা মুহূর্তেই লেখক আমাদের সঙ্গে ছিলেন, এবং ভাষাগত দিক থেকে তারপর হচ্ছে আমি ওনাকে অনেক বেশি পেন দিয়েছি যে আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমি যেন আবার রোশন না হয়ে যাই, এবং একদম প্রপারলি আমার চরিত্রের নাম ছিল ফুলবর, এতটুকু আমি রিভিল করলাম, এবং ফুলবর চরিত্রটা যেন অ্যাকচুয়ালি ফুলবরের মতোই যেন হয়। খেলার দিক থেকে আসলে খেলাগুলোর জন্য প্রফেশনালি যারা খেলোয়াড় আছেন তাদেরকে আমি সঙ্গে রেখেছি, যেন আমার কোনো একটা মুভমেন্ট যেন আমার মতো না হয় আর কি, এটা যেন একদমই প্রফেশনালি খেলোয়াড়ের মতোই মনে হয়, এবং সেই সঙ্গে চরিত্রটা কোন জায়গায় আসলে কী ধরনের বিষয়গুলো প্রাধান্য পাবে, এক্সপ্রেশনগত দিক থেকে ওদের কোনো কমপ্লেন ছিল না। আমি আমার মতোই পারফর্মটা করেছি, কিন্তু বাদবাকি বিষয়গুলোতে আমি যেহেতু গ্রামের একটা বিষয় ছিল, স্পেসিফিক একটা জোনকে কেন্দ্র করে হয়েছে, সো ওখানকার কিছু স্পেশাল যারা খুব পারদর্শী, যারা এমনকি বৃদ্ধ মানুষকেও আমি রিকোয়েস্ট করেছি যে এরকম একজনকে আনান, তার কাছে আমি কিছু শুনতে চাই এই বিষয়গুলোকে নিয়ে। সো ওই গল্পটাকে বা ওই চরিত্রটাকে ধারণ করার জন্য যতটুকু সম্ভব আই ট্রাইড মাই বেস্ট, এবং আমার মনে হয় যে আশাহত করবো না আর কি দর্শককে। মন্দিরা, তিনি তো বললেন যে তার কাছে যখন একটা স্ক্রিপ্ট আসে পছন্দ হয়ে গেলে প্রথমবারেই তিনি বাহ বলে দেন, যেটা সর্দার বাড়ির খেলার ক্ষেত্রে হয়েছে। নীলচক্রের স্ক্রিপ্ট যখন আপনার কাছে আসলো, আপনার কাছে মনে হয়েছে কি যে এর চেয়ে ভালো হতে পারতো, অথবা যা প্রত্যাশা করেছেন এর চেয়ে ভালো? প্রথম যখন আমাকে স্ক্রিপ্ট না, আমি যখন গল্পটা শুনি, ডিরেক্টর যখন আমাকে ডাকে এবং গল্পটা বলে, তখন আমি ওনাকে প্রায় একটু ফার্স্ট থেকেই বলে স্টোরিটা। আমি আসলে দেশের বাইরে ছিলাম, তো তখন আমাকে জানানো হলো যে এরকম এরকম একটা সিনেমা হবে, তো আপনাকে আমরা চাচ্ছি। তখন বললাম একটু প্রশ্ন, ছোট সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে রোশন ওনার সিনেমার যে নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই সিনেমাটার নাম কি প্রথম থেকে নীলচক্র ছিল? ফার্স্ট থেকে নীলচক্র ছিল। হ্যাঁ, এবার শুনি বাকিটা। তো বললো যে আপনাকে আমরা চাচ্ছি। তখন বললাম যে আমি তো দেশের বাইরে, আমি তো এখন আসতে পারছি না। তখন বললো যে মিঠু ভাই বলেছে আপনাকেই কাস্ট করবে, আপনাকে নেবে, প্লিজ একটু আপনি ব্যাপারটা দেখেন। তো আমি না, মানে আমি জানি না মানুষ আমাকে এটা শুনলে কি বলবে, আমি অতটা মানে এত ব্যস্ত ছিলাম আমি আমার ট্যুরটা নিয়ে। তো আমি বলছি ওকে ফাইন, আমি জানাবো, মানে পরে জানাবো, এক সপ্তাহ হোক, আমি একটু ভেবে টেবে নিয়ে জানাবো। এরপর আমার মনে নেই। তারপর ওরা আবারও আমাকে ফোন দিল। তারপরে আমি বললাম যে ওকে ফাইন, তাহলে আমি ঢাকায় এসে আমি বসছি। তো আমি মানে কাজটা কেন করতে চাইনি, কারণ ওরা যে আমাকে ডেটটা দিচ্ছিল ওটা আমার সাথে ম্যাচ করছিল না কোনোভাবে। সো আমি ফার্স্টে ভেবে নিয়েছিলাম কাজটা আমি করতে পারবো না, এই জন্য আমি অতটা মাথায় নিইনি। তারপর আমি দেশের বাইরে থেকে যখন দেশে আসলাম, তারপর মিঠু ভাইয়ের সাথে আমার ফার্স্ট বসা, তার সাথে আমি প্রথম আলাপ। তো সে যখন আমাকে পুরো স্টোরিটা বলার গল্পটা শুনে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে, মানে একবারই আমার মনে হচ্ছে ওকে ফাইন, এটা করা যেতেই পারে। তো আমি মিঠু ভাইকে জিজ্ঞাসা করেছি যে আমি কেন, এই যে আপনি আমার জন্য অনেকটা মাস মিঠু ভাই ওয়েট করেছিল, তো এর মধ্যে সে অন্য কাউকে কাস্ট করে শুটিংয়ে স্টার্টও করে দিতে পারতো, মানে 4-5 মাস আমার জন্য ওয়েট করে, মানে এটা আমার কাছে একটু মনে হয়েছে মানে কেন আমার জন্য কেন? আর এমন তো না যে আমি অনেক পাকাপোক্ত অভিনেত্রী বা আমি অনেকগুলো কাজ করে ফেলেছি, এরকমও তো কিছু না, আমি তো একদম নতুন, জাস্ট কাজও লেখা শেষ করেছি। তো উনি আমাকে বললো যে দেখো আমরা যে চরিত্রটা এখানে চাই, যে রাইমার ক্যারেক্টারটা, এটা হচ্ছে যে তোমার ফেসের সাথে বলো, বা এই চরিত্রটা হচ্ছে একজন নাচের টিচার। তো আমরা যদি কোনো টিচার দেখাই, তো সে তো পুরো পাকাপোক্ত হতে হবে, রাইট? এখন আমাদের অনেক নায়িকা আছে কিন্তু কেউ বেসিক জানে না নাচের, নাচতে পারে সবাই বাট বেসিকটা জানে না। তো তুমি প্রপার ওয়েতে বেসিকটা জানো, তো আমরা চাই যে তুমি এই ক্যারেক্টারটা প্লে করো। আই এম লাইক ওকে ঠিক আছে, কিন্তু তারপরেও রোশনের মতো আমি আসলে অত ভালো না, আমি আসলে অনেক খুঁতখুঁতে মনে হয়, আমি জানি না ওর ব্যাপারটা, আমি জানি না, মানে আমি অনেক কিছু দেখি,
মানে ডিরেক্টরকে, ডিওপিকে, কো অ্যাক্টরকে, আর সাথে কারা কাজ করছে, মানে সব দেখি, এগুলো তো মেকআপকে। আসলে basic। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ভাবলাম অনেক কিছু এর মধ্যে বানান টানান ভুল আছে কিন্তু তাও না দেখি না কিনা। না, আমি পুরো হোল টিম সবকিছু দেখে দেখে যখন মনে হয় যে না আমার কমফোর্ট জোন আছে বা আমার কোনো প্রবলেম নেই, আমি কাজটা করতে পারবো, তখন গিয়ে আমি আসলে হ্যাঁ বলি যে স্ক্রিপ্ট পছন্দ হয়ে গেল আর আমি বললাম যে না না আমি কাজটা করতে চাই, এরকমভাবে আমি আসলে কাজ করি না। আর যারা নীলচক্র দেখে ফেলেছে তারা তো দেখছে সিনেমাটা কিরকম, বাট আমার পার্সোনালি বলবো আমার কাছে গল্পটা ভীষণ পরিমাণে ভালো লেগেছে আর আমার ক্যারেক্টারটাও আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, একেবারেই প্রসঙ্গের বাইরের একটা প্রশ্ন, প্লিজ। সেটা হচ্ছে আমরা দেখেছি অনেক সময় আমরা শুনি যে নায়িকা যদি খুব বেশি লম্বা হন নায়কের নিচে নাকি ইট দিতে হয়। এখন আমরা তো দর্শক তো আসলে ক্যামেরা দেখে খুব বুঝতে পারেন না যে রোশন ঠিক কতটা লম্বা। আচ্ছা, এখন নায়িক, এটা কেন আমি বললাম, কারণ এই ঘটনাগুলো অহরহ কিন্তু ঘটে। এটা আমার সঙ্গেও ঘটে। হ্যাঁ, আমার- এখন ইট মানে কয়টা দিতে opposite-এ হয় যিনি- নায়িকার পায়ের নিচে? এখন আমার অপোজিটে যিনি থাকেন, আসলে আমার তো মানে নায়িকাদের একটা অবজেকশন থাকে রোশন বেশি লম্বা। এখন আমার হাইটের জন্য আমি হয়তো স্ক্রিনে আমার বেনিফিটটা আমি পাই। আর তাছাড়া আমার হাইট হচ্ছে 6 ফিট 2। তো এখন আমার অপোজিটে যারা নায়িকা থাকে ম্যাক্সিমামই তো আমার কাজ হয়েছে পরিমণের সঙ্গে, পূজার সঙ্গে কাজ হয়েছে, বিদ্যা সিনহা মিমের সঙ্গে কাজ হয়েছে। একমাত্র মিম সম্ভবত কোনো প্রকার অ্যাপেল বক্স লাগেনি, কিন্তু বাকিদের আসলে দেখা যায় ক্লোজ দিতে গেলে আসলে যেহেতু ওরা অন অ্যাভারেজে 5'5", 5'6", সো ওই অ্যাপেল বক্সটা অনেক সময় লাগে, কিছু করার থাকে না। তা আগে আমাকে বলতো যে তুমি একটু স্প্রিট হয়ে দাঁড়াও, নো স্প্রিট। এখন তখন আবার দেখা যায় যে অ্যাপেল বক্স জানে কিছুটা লাইক হচ্ছে 2 ইঞ্চ হাইট আপ করলে হয়তো স্ক্রিন ক্লোজ সিনগুলোতে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। আচ্ছা, ঈদের সিনেমার প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। দেখা গেছে যে পরিচালকের সঙ্গে কথা বললে কিংবা প্রযোজকের সঙ্গে কথা বলে দেখা যাবে পরের ঈদের, অর্থাৎ আগামী বছরের যে রোজার ঈদ হবে সেই ঈদের প্রস্তুতি মনে মনে হলেও শুরু হয়ে গেছে। সেই প্রস্তুতি কখনো নায়ক নায়িকাকে বাদ দিয়ে হয় না, কারণ সিনেমা তো তাদের নিয়েই হয়। পরের ঈদের কোনো প্রস্তুতি অনেক আগে থেকে যদি জানতে চাচ্ছি, এই ধরনের কোনো প্রস্তুতি এখনো পর্যন্ত বা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আপনাকে যেটা বোঝায়? আসলে এখনো পর্যন্ত আমার দুটো সিনেমা হয়েছে, কাজল রেখা, নীলচক্র। সো আগের বছর রোজার ঈদে কাজল রেখা রিলিজ হয়েছে আর এবার কোরবানি ঈদে নীলচক্র। সো আমি আসলে নতুন হিসাবে আমি খুবই খুশি যে আবার, কারণ ইন্ডাস্ট্রিতে এসে শুনেছি যে ঈদে ডিরেক্টররা সিনেমা দিতে একটু ভয় পায়, কম্পিটিশন মনে করে অনেকে। সো আমি এদিক থেকে আমি নিজেকে খুব লাকি মনে করি যে 2 ঈদেই আমার সিনেমা গিয়েছে এবং খুবই ভালো মতো চলছে। আর কম্পিটিশন আমি এগুলো আসলে মাথায় নিই না, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা স্টোরি ডিফারেন্ট আর মানুষ অলওয়েজ নতুনত্ব জিনিসই পছন্দ করে। সো আমার মনে হয় প্রত্যেকটা কাজ মানুষে গিয়ে দেখবে, যার যেটা ভালো লাগবে সেটা বেশি চলবে। কিন্তু আমি চাই যে নেক্সট, চাই না হবে, আই থিঙ্ক যে পরের বছর ঈদেও আমাকে দর্শকরা দেখতে পারবে। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব। তবে তার আগে আপনাকে ছোট করে একটু জিজ্ঞেস করি, এই সিনেমাটা যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখবেন তারা কেন দেখবেন? গল্পে নতুনত্ব, আর তাছাড়া ইউনিক স্টোরি। বিশেষ করে আমাকে যারা পছন্দ করেন তারা আমাকে নতুন একটা চরিত্রে একেবারেই নতুনত্ব হিসেবে আবিষ্কার করবেন। আর সেই সঙ্গে একটা এখানে ফ্যামিলি নিয়ে না দেখার মতো কিছু নেই, সব কিছু ফ্যামিলি নিয়ে দেখার মতো, এবং গল্পটাকে প্রাধান্য পেয়েছে। সেই সঙ্গে চমৎকার সিনেমাটোগ্রাফি, আর ডিরেক্টর রাখাল সবুজ, হি ট্রাইড হিজ বেস্ট। আমাদের ডিওপি ছিল ফরহাদ হোসেন। আমাদের পুরো টিমটাই আসলে খুব পাকাপোক্ত ছিল, এবং সেই সঙ্গে আমাদের প্রতিটা অ্যাসিস্ট্যান্ট যারা ছিল, ডিরেক্টরের যে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্টস যারা ছিল, এবং সেই সঙ্গে যিনি প্রডিউসার, প্রত্যেকেই থিয়েটার বেসড এবং থিয়েটারের খুব পাকাপোক্ত অ্যাক্টর। সো আমাদের পুরো টিমটা ঘিরেই চারপাশে যারা ছিল, যারা ঘুরঘুর করতো অল টাইম, সবাই হচ্ছে থিয়েটার বেসড। সো সিনেমাটাই ডিফারেন্ট কিছু মানুষ দেখবে, এবং যারা অলরেডি ট্রেইলার দেখেছে তারা অলরেডি উপলব্ধি করতে পেরেছে যে এটা আসলে গতানুগতিক কোনো স্টোরি না, এবং ডেফিনেটলি মেসমারাইজিং কিছু একটা অবশ্যই দর্শক দেখে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে হল থেকে বেরোবে। একেবারে শেষ প্রশ্ন অনুষ্ঠানের, আপনি একটু বলবেন দর্শককে কেন দেখবে, মানে আমন্ত্রণ জানাবেন আপনার দিক থেকে। দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই যে
বিগত কয়েক বছর ধরে লাস্ট কয়েকটা বছর ধরে যেই পরিমাণে আমাদের সিনেমা ব্লকবাস্টার এবং হিট হয়েছে, তো আমি আসলে খুবই আশাবাদী যে আমাদের এই সিনেমা, যতগুলো সিনেমা ঈদে আসছে প্রত্যেকটা দর্শক দেখবে, এবং আমি বলবো আমাদের সিনেমা তার পাশাপাশি দেখতে যতগুলো সিনেমা আসছে, ওর সিনেমা আমার সিনেমা সবগুলো দেখবে। তারপরেই আসলে প্রত্যেকটা সিনেমা দেখলে হয় কি যে মানুষের আইডিয়াটা হয় যে কোনটা বেস্ট হয়েছে, কোনটা একটু ভালো করা উচিত ছিল, কার অ্যাক্টিংটা কিরকম হয়েছে। কারণ আমরা আমাদের মতো অ্যাক্টিং করি, কিন্তু দর্শকের রিভিউ পেলে আমরা পরের কাজটা আরো বেটার করতে পারি, যে তারা আমাদের থেকে আরো কি এক্সপেকটেশন চাচ্ছে বা কি চাচ্ছে। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিনেমা দেখা উচিত। আর নীলচক্র আমি বারবারই বলছি যে দর্শক ঘুরে ফিরে আমার মনে হয় যে নতুন কিছু উপভোগ করতে চায়। আর আমাদের নীলচক্র পুরা আমাদের বাংলাদেশের গল্প, আমাদের বাংলাদেশে, আমাদের ঢাকা শহরে আর নানান অঞ্চলে চারপাশে যা কিছু হচ্ছে সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনো আমাদের অন্য দেশ থেকে কপি পেস্ট করে 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 সিনেমা বানানো হয়নি। কোনো কেউ অন্য জায়গা থেকে মিল খুঁজে পাবে না, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি দর্শকদের, যে এটা পুরো নতুনভাবে নতুন কিছু উপভোগ করবে তারা। অনেক ধন্যবাদ মন্দিরা, অনেক ধন্যবাদ জিয়াউল রোশন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা জিয়াউল রোশনের কথা শুনছিলাম মন্দিরের কথা। তারা বলছিলেন তাদের সিনেমার সম্পর্কে। নতুন সিনেমা অবশ্যই ঈদের সিনেমা, তবে এই দুইটি সিনেমা ছাড়াও আরও সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো আপনারা দেখবেন। তাদেরও প্রত্যাশা সেটাই যে সব সিনেমা আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলা ছবির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।